জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলিমুজ্জামান, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি পিসি কলেজ। আজকে আমি মূলত অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এই বিষয়ের উপরে পাঠদান করব। আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং ক্লাস 2। তার অর্থ হচ্ছে আমরা এর পূর্বে লিনিয়ার প্রোগ্রামিং এর উপরে আরো একটি ক্লাস করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ। ক্লাসের শুরুতেই তোমাদের আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠদান কার্যক্রম। তো দেখো, আগের ক্লাসে ঠিক আমরা এই জায়গাটা থেকে আমরা শেষ করেছিলাম, আজকে সেখান থেকে আমরা শুরু করছি। তো আমাদের জ্যামিতিক পদ্ধতির যে সমস্যাটি ছিল সেটি ছিল একটি সর্বোচ্চকরণ সমস্যা। আমরা সেই জ্যামিতিক সেই গাণিতিক সমস্যা, সেই লিনিয়ার প্রোগ্রামিং এর সেই সমস্যার বাধা শর্ত থেকে আমরা আলগাচরক S1, S2 এবং S3 জিরো ধরে আমরা যে 4 নং, 5 নং এবং 6 নং যে সমীকরণ পেয়েছিলাম, সেই সমীকরণের আলোকে আমরা তিনটি সূচি তৈরি করলাম। যেখানে প্রথম সমীকরণটি ছিল 3x + 2y = 54। এখানে x এর মান 0 হলে আমরা x এর মান 0 হলে y এর মান 27, আর y এর মান 0 হলে x এর মান আমরা 18 পেয়েছিলাম, এবং এটার ভিত্তিতে যে রেখা পেয়েছিলাম এটার নাম দিয়েছি আমরা AB রেখা। তো একইভাবে আমরা দ্বিতীয় যে বাধা শর্ত ছিল সেখানে s2 = 0 ধরে আমাদের সমীকরণ পেয়েছিলাম, সেটি হচ্ছে 2x + 2y = 40। এখানে x এর মান 0 ধরলে y এর মান আসে 20, এবং y এর মান 0 ধরলে x এর মান আসে 20। তো এটার থেকে যে রেখা পাবো, সেই সূচি থেকে যে রেখা পাবো সেটির নাম দিয়েছিলাম আমরা সিডি রেখা। এবং সর্বশেষ লাস্ট যে বাধা শর্ত ছিল সেটা ছিল x + 2y = 30। তো এই সমীকরণেও আমরা x চলকের মান 0 ধরলে y চলকের মান আমরা 15 পেয়েছিলাম, এবং y চলকের মান 0 ধরলে আমরা x চলকের মান 30 পেয়েছিলাম। তো এই সূচির ভিত্তিতে আমাদের রেখা আঁকবো, সেটার নাম দিয়েছি আমরা EF রেখা। আসলে এখন আমরা দেখি গ্রাফ কাগজে আমরা কিভাবে ABCD এবং EF রেখা আমরা অঙ্কন করেছি। তো প্রথমেই দেখো AB রেখা, যেখানে x এর মান 18 হলে y এর মান হচ্ছে 27। তো 18 কোথায় দেখো, আমরা প্রতি গ্রাফ কাগজের প্রতি বর্গঘর সমান 5 করে আমরা ধরেছি। স্বাভাবিকভাবে এটা যদি 15 হয়, এটি 16, এটি 17, এটি 3 ঘর সামনে গেলে আমরা 18 পাবো, এটি 18। আর y অক্ষে y এর মান হচ্ছে 27, যদি এটি 25 হয়, 25 এর পরে 2 ঘর সামনে গেলে আমরা পাবো 27। তাহলে এই 27 এবং এই 18 যোগ করে আমি এই দেখো এই যে AB রেখাটি আমি পেলাম। এবারে আসো আমরা সিডি রেখা। সিডি রেখা বলা হচ্ছে যে x এর মান 20 হলে y এর মানও 20 হবে। তো দেখি x এর মান এই যে 20, আর y অক্ষে y এর মানও এই যে 20। ঠিক আছে, এই দুটি রেখা, এই দুটি বিন্দু আমরা যোগ করে আমরা সিডি, আমরা দ্বিতীয় বাধা শর্তের রেখাটি পেলাম। আর সর্বশেষ হচ্ছে আমাদের EF রেখা, যেখানে x এর মান 30 এবং y এর মান 15। তো x এর মান 30 কোথায়, এই যে সেটা ধরলাম F বিন্দু, এবং y এর মান এই যে 15 ধরলাম, এটি E ধরলাম। তাহলে E আর F বিন্দু যোগ করে আমরা EF রেখা পেলাম। তাহলে আমরা গ্রাফ কাগজে এই তিনটি সারণীর ভিত্তিতে ABCD এবং EF রেখা পেলাম। এখন একমাত্রিক কার্যক্রমের এই যে সর্বোচ্চকরণ যে সমস্যা থাকে, সেখানে বাধা শর্তগুলো তোমরা যদি একটু পর্যবেক্ষণ করে দেখতে পাবে যে বাধা শর্তের গুলো আছে লেস দ্যান দেওয়া আছে, অর্থাৎ দুটো চলকের যোগফল মনে করো এরকম 3x + 2y ≤ 54 দেওয়া আছে। তারপরে দ্বিতীয় বাধা শর্তে 2x + 2y ≤ 40 দেওয়া আছে, এবং তৃতীয় বাধা শর্তে x + 2y ≤ 30 দেওয়া আছে। যেহেতু তিনটি বাধা শর্তে লেস দ্যান দেওয়া আছে, ফলে তিনটি বাধা শর্ত দ্বারা ভিতরের যে কমন যে এরিয়াটা আসবে সেটি হবে আমার সম্ভাব্য সমাধান এরিয়া। তো দেখো আমাদের এখানে পিঙ্ক শ্যাডো কালারের যে এরিয়াটা আছে, অর্থাৎ ও, ই, এম, এন এবং বি, এই এরিয়াটাই হচ্ছে এই তিনটি রেখা দ্বারা একটি কমন এরিয়া, যে এরিয়া আমরা কাম্য সমাধান খুঁজে পেতে পাই। তো আসো আমরা দেখি নেক্সট স্লাইডে কি আছে। নেক্সট স্লাইডে দেখো আমরা বলছি ফেজিবল রিজিয়ন, অর্থাৎ পিঙ্ক শ্যাডো এরিয়ার ভিতরে ও ই, এম, এন এবং বি, এই বিন্দুগুলোর ভিতরে, এই পাঁচটা বিন্দুর ভিতরে যে কোনো একটি বিন্দুতে আমরা আমাদের কাম্য বিন্দু হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো কিভাবে আমরা কাম্য বিন্দু আইডেন্টিফাই করবো তারও কিছু নিয়ম আছে, সেটা আসো আমরা দেখি। তো দেখো, আমাদের যে লিনিয়ার প্রোগ্রামিং এ যে উদ্দেশ্যমূলক অপেক্ষক দেওয়া থাকবে, এখান থেকে আমরা স্বাধীন চলক x এর সাপেক্ষে অধিক y একটি ঢাল দিব। দুঃখিত, প্রথমে দেখো আমরা চলকগুলো বাম পাশে নিয়ে আসলাম, p টাকে ডান পাশে নিয়ে গেলাম। এখানে 30y, এখানে p = 40x,
তো 30 কে এবার আনলে ভাগ হয়ে যাবে p - 40x / 30। তো এখানে y থাকলো, এখানে p এর নিচে একটা 30 হবে, হ্যাঁ এটা মনে রাখো, p এর নিচে একটা 30 হবে, আমার এখানে বাদ পড়ে গেছে। আর এখানে থাকবে 40/30x। তো 40 0 আর 30 0 কাটাকাটি গেলে 4/3x থাকবে। তো এই ইকুয়েশনটাকে আমি x চলকের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তো এখানে কোনো x নাই, সামনে এটি হয়ে যাবে 0, শুধু x থাকার কারণে এখানে 1 হবে, থেকে যাবে 4/3। যেহেতু পরম মান নিয়ে আমরা ডেরিভেটিভ করছি, সো এখানে মাইনাস চিহ্নটা এখানে থাকবে। তো এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হচ্ছে এরকম, dx = 3 আর dy = 4, অর্থাৎ x চলকের 3 একক পরিবর্তনে y চলকের 4 একক পরিবর্তন হবে, এরকম একটা। তো আসলে গ্রাফ কাগজে আমরা এই বিষয়টি কিভাবে দেখাতে পারি এরকম, x চলকের 3 একক, অর্থাৎ এই দেখো, যেহেতু প্রতি 5 বর্গঘর সমান 5 ধরেছি, 3 পাওয়া যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর সমান 3 পেলাম। আর y এর ক্ষেত্রে আমি 4 বর্গঘর নিব, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4। তো এটা আমরা এটি লাল দাগ দিয়ে দেখালাম, এটি হলো আমার উদ্দেশ্য অপেক্ষকের ঢাল। এখন যেটা করব, এই ঢালের প্যারালাল আমরা অনেকগুলো রেখা আমরা পরপর টেনে যাব। তবে যে রেখা, যেহেতু আমাদের একটি ম্যাক্সিমাম প্রবলেম, তাহলে যে রেখাটি সবচেয়ে কাম্য, অর্থাৎ ফেজিবল রিজিয়নের এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর ভিতরে সবচেয়ে উপরের যে পয়েন্টকে এই রেখাটি ছেদ বা স্পর্শ করে যাবে, সেই রেখাটি হবে আমাদের কাম্য বিন্দু। তো দেখো, আমি এখানে বলেছি এখানে এম হলো কাম্য বিন্দু, কারণ এম বিন্দু হলো, দেখো এই যে সিডি রেখা এবং ইএফ রেখার ছেদ বিন্দু হয়েছে, এবং আমাদের যে আমি একটু আগে যেটা বুঝতে সম্ভাব্য যে ফেজিবল রিজিয়ন যে বিন্দুগুলো ছিল রিজিয়নে ই, এফ, এম, এন, বি, এর মধ্যে এম বিন্দুটা সবচেয়ে উপরে আছে, এবং এই রেখাটি এম বিন্দুকে ক্রস করে গেছে। তো স্বাভাবিকভাবে এম বিন্দু হবে এখন আমার কাম্য বিন্দু। তাহলে এখন এই কাম্য বিন্দুটি যে দুটি রেখার ক্রস, সেই দুটি রেখার যে সমীকরণ আছে, এই সমীকরণগুলো সমাধান করে আমরা আমাদের কাঙ্ক্ষিত x এর মান এবং y এর মানটি পাবো। তো দেখো, আমি একটু আগে বললাম এম বিন্দু হলো সিডি এবং ইএফ রেখার ক্রস। তো আসো আমাদের একটু ব্যাকে যাই। দেখো, সিডি এবং ইএফ রেখার যে ইকুয়েশন আছে 2x 2y = 40, x + 2y = 30, এই দুটি ইকুয়েশন সলিউশন করে আমি x এবং y এর মান পাবো। তো আসো এই যে সেই 2x + 2y = 40, x + 2y = 30, সিডি এবং ইএফ রেখার সেই ইকুয়েশন নিয়ে আসলাম। আর 2y যেহেতু সেম আছে, আমরা বিয়োগ করলাম, এই দুটো বাদ করলে এখান থেকে 2x থেকে x গেলে x থাকবে, 40 থেকে 30 গেলে 10 থাকবে, অর্থাৎ আমি x এর মান পেয়ে গেলাম হচ্ছে 10, অর্থাৎ x এর কাম্য মান হলো 10। এখন x এর মান আমরা ইএফ বা সিডি যে কোনো একটি ইকুয়েশনে বসালে আমরা আমাদের y এর মানটি পেয়ে যাব। তো আমরা ইএফ ইকুয়েশনে বসালাম x + 2y = 30, x এর মান 10 বসায় দিলাম, 2y = 30, 2y = 10 এর পাশে আসলে 30 - 10 20 হবে, y = 10। অর্থাৎ আমি কাম্য মান পেয়ে গেলাম, x এর মান 10 এবং y এর মান 10। তাহলে আমার ম্যাক্সিমাইজ কত, p তে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজটা ম্যাক্সিমাম প্রফিটটা কত হবে, সেটি হচ্ছে আমাদের যে অবজেক্টিভ যে ফাংশন আছে, সেখানে x এবং y এর মান বসালাম, বসে আমি পেলাম হচ্ছে 700। তাহলে এটুকু পেলাম এখানে যে x এর মান 10 এবং y এর মান 10 হলে আমাদের ম্যাক্সিমাম প্রফিট হবে 700, আর x আর y এর কাম্য মান হচ্ছে 10 হবে। তো একটা কথা তোমাদের মনে রাখতে হবে, মনে আছে আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে বাধা শর্তে আমরা তিনটি আলগা চলক S1, S2 এবং S3 যুক্ত করেছিলাম। পরবর্তীতে এসে সেই আলগা চলকগুলো S1, S2 এবং S3 = 0 ধরেছিলাম। তো 0 ধরে আমরা এই ধরনের তিনটি সমীকরণ পেয়েছিলাম। এই সমীকরণ দুটি সমাধান করে মূলত আমি রেখা পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি বা বাস্তবে S1, S2, S3 কি 0 হয় কিনা সেটিও আমাদের একটু যাচাই করে দেখা দরকার। তো চলো আমরা x, y এর যে মানটি পেয়েছি তার ভিত্তিতে S1, S2 এবং S3 মান বের করার চেষ্টা করি। তো দেখো, 1 নং সমীকরণ তোমাদের মনে থাকবে, এরকম ছিল, 2 নম্বরটি এরকম ছিল, 3 নম্বর এরকম ছিল। তো এখানে x এবং y এর মান বসিয়ে আমরা S1 এর মান পেয়েছিলাম 4, আর এখানে এই সমীকরণে x এবং y এর মান বসিয়ে S2 এর মান পেয়েছিলাম 0, এবং এই সমীকরণে x এবং y এর মান বসিয়ে আমি S3 এর মান পেয়েছিলাম 5। তাহলে দেখা গেল যে আমাদের রেজাল্ট যেটি আসছে, শুধুমাত্র S2 টা 0 এসেছে, বাট S1 এবং S3 4 এবং 5 রয়ে গেছে। অর্থাৎ এখানে একটি কথা বোঝায়, আমি আরেকটু ব্যাকে যাই, আমাদের যে বাধা শর্ত যেরকম ছিল, এখানে ডান পাশে 54 ছিল, অর্থাৎ এখানে উপকরণ 50 একক ব্যবহৃত হয়েছিল, 4 একক ব্যবহৃত হয়নি। এখানে 40 এককই ব্যবহৃত হয়েছিল, সেই কারণে 0 হয়ে গেছে। আর এখানেও কিছু পুরোটা ব্যবহৃত 30 আছে, কিন্তু আমরা এখানে আমাদের রয়ে গেছে হচ্ছে 5, অর্থাৎ আমরা এখানে 25 ব্যবহার করতে পারছিলাম। অর্থাৎ S1 এবং S2, S3 তিনটে যদি 0 হতো, তাহলে বুঝতে পারতাম বাধা শর্তের ডান পাশে যে পরিমাণটা আছে পুরোটাই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ উপকরণের সংখ্যাই ব্যবহৃত হয়েছে। যেহেতু কিছু অবশিষ্ট রয়ে গেছে, তাহলে সিদ্ধান্ত আসতে পারি
যে প্রথম ও তৃতীয় উপকরণ কিছুটা রয়ে গেছে। এভাবে আমরা একমাত্রিক কার্যক্রম আমরা থেকে সিদ্ধান্ত আসতে পারি যে ম্যাক্সিমাম আমার মানটা কত আসছে, চলকের মান কত কত হলে আমার ম্যাক্সিমাম হবে, এবং আমার সব উপকরণ সঠিক মতো বা সর্বোচ্চ পরিমাণে বা সবটুকু ব্যবহার হয়েছে কিনা এটা আমরা এখান থেকে সহজে আইডেন্টিফাই করতে পারি। তো এই ছিল মোটামুটি একটি জিওমেট্রিক পদ্ধতিতে একটি ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন। এখন আসলে আমরা এই জিওমেট্রিক পদ্ধতিতে একটি মিনিমাম প্রবলেমের সলিউশন আমরা করার চেষ্টা করি। তো দেখো, এই একটি সমস্যা তোমাদের সামনে আমি নিয়ে আসি। একটি কস্ট ফাংশন মনে করো, যেখানে c = 12x + 42y আছে, আর সাবজেক্ট অর্থাৎ বাধা শর্ত আছে x + 2y > 3, x + 4y > 4, 3x + y > 3, আর নন নেগেটিভ কন্ডিশন দেওয়া আছে xy > 0। তো আমরা জানি যে মিনিমাম হলে এখানে বাধা শর্ত গ্রেটার দ্যান আছে, যেহেতু গ্রেটার দ্যান আছে তার মানে এটা ব্যাপারটা এরকম যে দুটো যোগফল 3 এর সমান বা বেশি, যেহেতু এটা বেশি আছে তো এখান থেকে কিছু একটা বিয়োগ করলে সমান। তো যে বিয়োগ করবো সেটা আমরা নাম দিয়েছিলাম উদ্বৃত্ত চলক, এটাও এক ধরনের আলগা চলক, বাইরে থেকে নিয়ে আসি চলকটা। তো যেহেতু উদ্বৃত্ত আছে খানিকটা বিয়োগ করলাম L1, উদ্বৃত্ত আছে L2 বিয়োগ করলাম, উদ্বৃত্ত ছিল L3 বিয়োগ করলাম, এই যে সব জায়গায় উদ্বৃত্ত ছিল বলে L1 L2 L3 আমরা এখান থেকে বিয়োগ করে এটাকে সমান সমান করেছি। এবার আমি কি করলাম, L1 L2 L3 আমি 0 ধরলাম, 0 ধরলে এটা পাওয়া গেল x + y = 3, 4x + 4y = 4, 3x + y = 3, এটা ধরলাম 4 নম্বর সমীকরণ। তো নেক্সট দেখি, এই যেটা 0 ধরলে আমি এভাবে পাবো। তো নেক্সট এই যে তিনটা সমীকরণ পেয়েছি 4 5 6, এই তিনটা সমীকরণ থেকে আমরা তিনটা টেবিল বা সারণী নিয়ে আসবো। এই সারণীর ভিত্তিতে আমরা গ্রাফ কাগজে আমরা রেখা অঙ্কন করব। ওকে, এটা আগের অঙ্কটার মতোই। x + 2y = 3, x 0 হলে y 1.5 হয়, y 0 হলে x 3 হবে, এখানে x 0 হলে y 1 হয়, y 0 হলে x = 4 হবে, এখানে x এর মান 0 হলে y = 0 হবে, আর y এর মান 0 হলে x = 1 হবে। এটা ধরলাম এটা থেকে রেখা পাবো ab রেখা, এখান থেকে রেখা পাবো cd রেখা, এখান থেকে রেখা পাবো ef রেখা। চলো আমরা গ্রাফ কাগজে কিভাবে আঁকি। দেখো, x3 হলে y 1.5, এই যে x3 হলে y এই যে 1.5, এটি হচ্ছে ab রেখা, নাম দিয়েছি দেখো ab রেখা। x4 হলে y1, এই যে x4 হলে y1 হয়েছে, এটা হচ্ছে cd রেখা। তারপরে x1 হলে y3, x1 হলে y3, এটি হচ্ছে ef রেখা। তাহলে abcd এবং ef রেখার সমন্বয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রাফিক্যাল যে ইয়াটা পেয়ে গেছি, আমরা চিত্রটা পেয়ে গেছি। তো একটি কথা এখানে মনে রাখতে হবে, দেখো মিনিমাম প্রবলেমের ক্ষেত্রে এইখানে আমাদের গ্রেটার দ্যান আছে, তাই না? গ্রেটার দ্যান থাকার কারণে এই যে তিনটা বাধা শর্ত দ্বারা প্রাপ্ত যে রেখা, এদের কমন এরিয়া গ্রেটার দ্যান থাকার বাইরের এরিয়াটা, তোমরা দেখো এখানে একটু ইয়েলো শ্যাডোর মতো মনে হচ্ছে, অর্থাৎ এটার ভিজিবল এরিয়াটা হবে ESTD, অর্থাৎ এই তিনটা রেখা দ্বারা সৃষ্ট কমন এরিয়ার আউটসাইডটা হবে, কমন এরিয়ার আউটসাইড। হ্যাঁ, এই তিনটা রেখা দ্বারা কমন এরিয়া হচ্ছে ESTD এবং এর আউটসাইডটা। যদি ম্যাক্সিমাম হতো তিনটা রেখা দ্বারা কমন এরিয়ার ইনসাইডটা হতো, কারণ এখানে বাধা শর্তে লেস দ্যান দেওয়া থাকে, এখানে যেহেতু বাধা শর্তে গ্রেটার দ্যান দেওয়া আছে, কমন এরিয়ার আউটসাইডটাকে আমরা ফিজিবল রিজিয়ন হিসেবে বিবেচনা করব। চলো নেক্সটে দেখো, এখানে ফিজিবল রিজিয়ন হচ্ছে ESTD, অর্থাৎ এই চারটা বিন্দুর যে কোনো একটা বিন্দুতে হচ্ছে আমাদের মিনিমাম পয়েন্ট গুলো আমরা পেয়ে যাব। তো আগের মতোই এখানে মিনিমাম পয়েন্ট পেতে গেলে আমাদের একটি উদ্দেশ্যমূলক আপনাদেরকে ঢাল বের করতে হবে। উদ্দেশ্যমূলক আপনাদের এটা দেওয়া ছিল, আমরা এখানে 42y টাকে এই পাশে নিয়ে আসলাম, আর c এবং ওটাকে ডান পাশে নিয়ে গেলাম। তো এখন যদি আমরা 42 তে ভাগ দিই, এখানে c/42 হবে, আমাদের একটু বাদ পড়ে গেছে। তো এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2/7 হবে, আর পরম মান দিয়েছি সেজন্য এখানে মাইনাসটা বাদ পড়ে গেছে। অর্থাৎ এখানে বোঝাবে x চলক 7 এককের পরিবর্তনে y চলকের 2 একক পরিবর্তন। তো দেখো এই গ্রাফে আমরা প্রতি 5 বর্গ সমান সমান 1 নেব। আমরা একটা কাজ করি, যেহেতু রেশিওটা ঠিক রাখবো, তো 7 ঘর সমান 7 ধরি, 1 2 3 4 5 6, এই 7 ঘর, আর 2 ঘর, তাই না? 1 ঘর 2 ঘর, তো 7 ঘর আর 2 ঘর মিলে আমরা এই যে এটা x এর 7 ঘর 7 একক পরিবর্তনে y এর 2 একক পরিবর্তন দেখাইলাম। এবার এটা প্যারালাল করে আমি অনেকগুলো রেখা টেনে দেবো, দেখুন লাল রেখা দ্বারা দেখানো হয়েছে। এখন যেহেতু এটি মিনিমামের প্রবলেম, তাহলে আমাদের যে ফিজিবল রিজিয়নের যে পয়েন্ট ছিল ESTB, এর সবচেয়ে নিচের যে বিন্দুকে এই রেখাটি, অর্থাৎ এই যে উদ্দেশ্যমূলক অপেক্ষা ঢালের যে লাল রেখাটি স্পর্শ করে যাবে, সেই বিন্দুটি হবে আমার সর্বনিম্ন বিন্দু। তো দেখি, আমি প্যারালাল কয়েকটি রেখা টানার পরে দেখা যাচ্ছে সেটি টি বিন্দুকে এই রেখাটি দেখো টি বিন্দুকে ক্রস করে গেছে, এবং টি বিন্দুটি সবচেয়ে নিচের দিকে আছে বলা যাবে। টি বিন্দুতে তাহলে কি হবে, তাহলে আমরা একটু দেখি। তাহলে টি বিন্দুতে যেহেতু আমাদের কাম্য সমাধান পাওয়া গেছে, টি বিন্দু হলো কি কি রেখা, এবি রেখা এবং সিডি রেখার ক্রস। হ্যাঁ, সেট বিন্দু। তাহলে এবি আর সিডি রেখার যে সমীকরণ আছে, আমি একটু ব্যাকে যাই।
এবি রেখার যে সমীকরণ এবং সিডি রেখার যে সমীকরণ আছে, এই দুটো সলিউশন করে হচ্ছে আমরা এখান থেকে এক্স এবং ওয়াই এর মান পাবো। তো দেখো এখানে এবি আর সিডি ইকুয়েশন নিয়ে আসছে, বিয়োগ করলাম, এক্স বাদ গেল, 2y থেকে 4y গেলে -2y থেকে 3 থেকে 4 গেলে -1, 2 আর -1 কাটাকাটি গেলে হাফ হয়, হাফ মানে 0.5, y এর মান 0.5 যদি হয়, y এর মানে যে কোনো একটা ইকুয়েশনে বসালাম, x এর মান পাবো। তো আমরা প্রথমটাই বসালাম, এখানে বসালে 1 হবে, 3 থেকে 1 গেলে 2 থাকে, অর্থাৎ y এর মান 0.5 হলে x এর মান 2 হবে। তো মিনিমাম কস্টটা কত হয়, আমার সেই উদ্দেশ্যমূলক অপেক্ষক যেটা ছিল সেখানে আমি x এবং y এর মান বসে পেলাম 45। এখন আগের মতোই একটি কথা আছে, যেহেতু আমরা এতক্ষণ কাজ করছি এই যে আলগা চলক L1 L2 L3 0 ধরে, বাস্তবে কি L1 L2 L3 0 হয়, সেটা হচ্ছে আমরা এখন টেস্ট করে দেখব। তো দেখো আমরা সেই 1 2 3 নং সমীকরণে x আর y এর মান বসে L1 পেলাম 0, L2 0 এবং L3 পেয়েছি 3.5। তার মানে এই দেখো মিনিমাম মানটা হবে 45, x এর কাম্য মান হবে 2, y এর কাম্য মান হবে 0.5। L1 0, L2 0 মানে এখানে উপকরণ পুরোপুরি ব্যবহৃত হয়েছে, আর L3 3.5 মানে কি এতটুকু উপকরণ অব্যবহৃত রয়ে গেছে, এমনটি বোঝায়। আশা করি তোমরা মিনিমাম প্রবলেমটি বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা জ্যামিতিক পদ্ধতি মোটামুটি শিখলাম, এখন আমরা একটা সিমপ্লেক্স পদ্ধতি শিখব। সিমপ্লেক্স পদ্ধতিটি একটু জটিল মনে হবে তোমাদের কাছে, তারপরে এটি অনেক পপুলার এবং এটি একটা অনেক বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি। তোমরা দেখি, একমাত্রিক কার্যক্রমের কোনো সমস্যা দ্বিচলকের অধিক মোর দ্যান 2 ভ্যারিয়েবলস সম্পন্ন হলে জ্যামিতিক পদ্ধতিতে উহার সমাধান খুবই জটিল ও অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ তখন আমাদের মাল্টি ডাইমেনশন ডায়াগ্রামস এর প্রয়োজন হয়। এরূপ দ্বিচলকের অধিক সম্পন্ন একমাত্রিক সমস্যার সমাধানে জ্যামিতিক পদ্ধতি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ব্যাপারটা কেমন, আমি আরেকটু পিছনে যাই। মনে করো এইখানে তো উদ্দেশ্যমূলক অপেক্ষকে, এই দেখো এখানে উদ্দেশ্যমূলক অপেক্ষকে দুইটি চলক আছে। স্বাভাবিকভাবেই আমরা যখন রেখা এঁকেছি ভূমি অক্ষে x আর লম্ব অক্ষে y নিয়ে আমরা রেখা এঁকেছি, কিন্তু তিনটি চলক থাকলো x y z, তাহলে আমরা চিত্রকে দেখাতে পারতাম? তখন ত্রিমাত্রিক চিত্র আমাদের পক্ষে এখানে এইভাবে দেখানোটা প্রায় অসম্ভব। সো যখন এরকম তিনটা চলক থাকবে যেখানে আমরা জ্যামিতিক ভাবে প্রেজেন্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে সিমপ্লেক্স পদ্ধতিতে আমাদের অগ্রসর হতে হবে। তো সে কারণে আমাদের সিমপ্লেক্স পদ্ধতি শেখার প্রয়োজনীয়তা রয়েছে। তো আসো সিমপ্লেক্স পদ্ধতিতে আমরা কিভাবে সলিউশন করব তার একটা বিবরণ দিচ্ছি। আসলে বিবরণটা পড়ে তোমরা ঠিক কতটা বুঝতে পারবে আমি জানি না, তবে আমরা এ পর্যন্ত উদাহরণ দেখবো, তখন মোটামুটি তোমরা এটা বুঝতে পারবে বলে মনে হয়। তো দেখো প্রথমে কি থাকবে, একমাত্রিক প্রবলেমে যা থাকে, দেওয়া বাধা শর্তগুলোকে ঘাটতি বা উৎপৃত্ত চলক যুক্ত করে সমীকরণ সমূহ সমতায় রূপান্তর করতে হবে, এবং ঘাটতি বা উৎপৃত্ত চলক সমতা চিহ্নের বাম পাশে রেখে সকল পছন্দ চলক সমূহ ডান পাশে নিতে হবে, এটা মনে রাখো। তারপরে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সাথে সমতাকৃত বাধা শর্ত সমূহ সমন্বয় করে একটি ম্যাট্রিক্স সারণীতে সাজাতে হবে। তারপরে কি আছে, সর্বোচ্চকরণের ক্ষেত্রে উদ্দেশ্য চলক ও ঘাটতি চলক সমূহ ম্যাট্রিক্স সারণীতে কি বলছে যে ম্যাট্রিক্স সারণীতে বাম পাশে বসবে, পছন্দ চলক সমূহ ম্যাট্রিক্স সারণীর উপরে বসবে। আচ্ছা, সর্বনিম্নকরণের ক্ষেত্রে উদ্দেশ্য চলক ও উৎবৃত্ত চলক ম্যাট্রিক্স সারণীর নিচে বসবে। আচ্ছা, দুই ব্যাপার, প্রবলেম তো তোমার সর্বোচ্চকরণের প্রবলেম হয়, তাহলে উদ্দেশ্য চলক এটা থাকবে উদ্দেশ্যমূলক অপেক্ষক চলক, এবং ঘাটতি চলক গুলো থাকবে বাম পাশে, আর এক্স আর ওয়াই বা যেগুলো মূল চলক থাকবে ওগুলো থাকবে ম্যাট্রিক্স সারণীর উপরে। আর যদি মিনিমাম প্রবলেম হয় সেক্ষেত্রে উদ্দেশ্য চলক এবং উৎপৃত্ত চলক থাকবে ম্যাট্রিক্স সারণীর নিচের দিকে, আর পছন্দ চলক থাকবে ম্যাট্রিক্স সারণীর ডান পাশে। চলো আমরা অঙ্ক করলে পরে এটি বুঝতে পারবো। সুতরাং এরূপ সমস্যার সমাধানের জন্য আমরা অবশ্যই একটি নন গ্রাফিক্যাল পদ্ধতি সেটা দরকার নেই। এবার দেখো এখানে সিমপ্লেক্স বলতে একটা আমরা বক্তব্য দিয়েছি, এর সমস্যার সমাধান আমরা অবশ্যই একটি নন গ্রাফিক্যাল পদ্ধতি করব। যে কোনো সংখ্যার মৌলিক চলক এর ক্ষেত্রে প্রযোজ্য এই নন গ্রাফিক্যাল পদ্ধতিকে সিমপ্লেক্স পদ্ধতি বলা হয়। সাধারণত সিমপ্লেক্স পদ্ধতি এমন একটি ম্যাট্রিক্স বীজগাণিতিক প্রয়োগ কৌশল যার সাথে যে কোনো ধরনের একমাত্রিক কার্যক্রম সংক্রান্ত সমস্যার সঠিক সমাধান পাওয়া যায়। তো দেখো আমরা একমাত্রিক কার্যক্রমে আমাদের এখানে বিষয় আছে পিভট অপারেশনস বলি আমরা। পিভট কার্যক্রমের ভিতরে তিনটা জিনিস আছে, একটা পিভট কলাম, একটা হচ্ছে পিভট এলিমেন্ট, পিভট রো। ম্যাট্রিক্স সারণীর যে প্রথম সারির প্রথম যে সারি থাকবে, হ্যাঁ খেয়াল করো, ম্যাট্রিক্সের প্রথম যে সারি থাকবে ওর প্রথম উপাদানটাকে বলা হয় স্থির উপাদান। সাধারণত প্রথম ওটা ব্যতীত
সবচেয়ে বড় ধনাত্মক যে উপাদান যে কলামে থাকবে সেটিকে বলবো আমরা পিভট কলাম। পিভট কলাম আমরা কি করব, ম্যাট্রিক্স সারণীর প্রথম সারির প্রথম উপাদানটা বাদ দিয়ে অন্য যে উপাদানগুলো থাকবে তার মধ্যে যেটি সবচেয়ে বড় এবং ধনাত্মক হবে সেই উপাদানটা যে কলামে থাকবে সেটি হবে পিভট কলাম। এই পিভট কলামের স্থির উপাদান সাধারণত প্রথম উপাদান ব্যতীত অন্য ঋণাত্মক উপাদানের পরম মান দিয়ে সংশ্লিষ্ট স্থির উপাদান কলামের স্থির উপাদানকে ভাগ করতে হবে। যে ঋণাত্মক উপাদানের পরম মানের ভাগফল সবচেয়ে ছোট হবে সেই উপাদানটি হবে পিভট এলিমেন্ট। এটা মানে অঙ্ক করার সময় দেখতে তোমরা বেশি ভালো বুঝতে পারবা। পিভট রো হচ্ছে পিভট উপাদানটা এলিমেন্টটা যে রোতে থাকবে সেটি হবে পিভট রো। আমরা একটু পড়ে যাই, তারপর আমরা উদাহরণে যাব। এবার দেখো, পিভট এলিমেন্ট চিহ্নিত করার পরে নতুন একটি ম্যাট্রিক্স সারণী নিতে হবে। এখানে প্রথম ম্যাট্রিক্স সারণীর পিভট রো ও পিভট কলামের চলকসমূহের স্থান বিনিময় করবে। পিভট এলিমেন্ট দিয়ে পিভট কলামের প্রতিটি উপাদানকে ভাগ করে মান বসাতে হবে। আর পিভট এলিমেন্টের পরম মান দিয়ে পিভট রো এর প্রতিটি উপাদানকে ভাগ করে মান। খেয়াল করো, পিভট এলিমেন্টটা যেটা পাবো ওটা দিয়ে কলামকে যখন কলামের প্রতিটি উপাদানকে ভাগ করবো ডিরেক্ট পিভট উপাদান দিয়ে কলামের প্রতিটি উপাদানকে ভাগ করে দেবো। কিন্তু যখন আমি পিভট এলিমেন্ট দিয়ে পিভট রো এর যে কোনো উপাদানকে ভাগ করবো তখন আমরা পিভট এলিমেন্টের পরম মান নেব, মাইনাস থাকলে মাইনাসটা বাদ দিয়ে। পিভট রো ও পিভট কলামের মান পাওয়ার পরে নতুন ম্যাট্রিক্স সারণীর, এখন দেখো কলাম এবং সারি বাদ দিলে আরো তো কিছু উপাদান থাকবে, হ্যাঁ, সে অন্যান্য উপাদান গুলো বের করতে হবে। সেক্ষেত্রে অন্যান্য উপাদান বের করার নিয়ম হচ্ছে নতুন উপাদান হবে এরকম বিবেচ্য প্রাথমিক ম্যাট্রিক্সের উপাদান বিয়োগ 22 হচ্ছে পিভট উপাদান, আর এই প্রাথমিক উপাদান আর পিভট উপাদান যেই কৌণিক থাকবে বিপরীত কৌণিক উপাদানগুলো এখানে গুণ আকারে বসবে। তো চলো এখন আমরা দেখি এর সকল উপাদানের মান পাওয়ার পরে নতুন ম্যাট্রিক্স সারণীর প্রথম সারির স্থির উপাদান ব্যতীত অন্য সকল উপাদানের মান ঋণাত্মক হয় তবে এখান থেকে কাম্য মান বা সমাধান পাওয়া যাবে। সেক্ষেত্রে ম্যাট্রিক্স সারণীর প্রথম কলামের মান সমূহে যথাক্রমে সংশ্লিষ্ট চলকগুলোর মান হিসেবে বিবেচিত হবে, আর ম্যাট্রিক্স সারণীর উপরের প্রতিটি চলকের মান 0 হবে। আর যদি নতুন ম্যাট্রিক্স সারণীর প্রথম সারির স্থির উপাদান ব্যতীত অন্য সকল উপাদানের মান ঋণাত্মক না হয় পূর্বের ন্যায় আবার একটি নতুন ম্যাট্রিক্স সারণী নিয়ে পিভট অপারেশন চালাতে হবে। এই প্রক্রিয়া পুনঃ পুনঃ চলতে পারে যতক্ষণ না ম্যাট্রিক্স সারণীর প্রথম সারির স্থির উপাদান ব্যতীত অন্য সকল উপাদানের মান ঋণাত্মক হয়। যাক, আমরা এটা পড়ে গেলাম, বাট তোমরা এটা খুব বেশি সহজে বুঝতে পারবে না। আমরা অঙ্ক প্র্যাকটিক্যালি দেখতে পারি, এটি বুঝতে পারি। চলো আমরা এখানে প্র্যাকটিক্যালি একটি অঙ্ক দেখি। দেখো, এটি একটি ম্যাক্সিমাইজের অঙ্ক। আমরা যদিও এখানে আমরা বলছি 3 চলকের ক্ষেত্রে কথা বলছি বা 2 চলকের অধিকের ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটি জ্যামিতিকে আমরা করতে পারবো, কিন্তু যেখানে আমাদের যেহেতু আমাদের এই ক্লাসে কিছু সীমাবদ্ধতা আছে সেই কারণে আমরা এখানে 2 চলকের ছোট একটি অঙ্ক নিয়েছি। এখান থেকে তোমাদের পিভট দেখানোর চেষ্টা করব। তো প্রথম হচ্ছে আমরা দেখো আলগা চলক s1 s2 যুক্ত করে s1 সমান সমান সবগুলো ডান পাশে নিয়ে আসছি। এখানে s2 আলগা চলক যুক্ত করে দ্বিতীয় বাধা শর্তে আলগা চলক s2 যুক্ত করে বাদবাকি সব চলকগুলো ডান পাশে নিয়ে আসছি। 1 নং 2 নং সমীকরণ। এবার দেখো উদ্দেশ্য অপেক্ষক ও সমতাকৃত বাধা শর্ত সমন্বয় করি কথাটা খেয়াল রাখো। এ হলো উদ্দেশ্যপূর্ণ অপেক্ষক r + 4x + 3y, r = 4x + 3y। এখানে দেখো বাধা শর্তে কি কি আছে, s1 হচ্ছে 4 - x - y, এখানে s2 আছে 6 - 2x 2y। এখন দেখো এখানেও 3টা পদ আছে বা 3টা টার্ম আছে, আর উদ্দেশ্যমূলক অপেক্ষকে 2টা পদ ছিল। তো এই 3টার সঙ্গে সমন্বয় করার জন্য এখানে আমরা 0 নিয়ে আসছি। ফলে যেটি হয়েছে যে প্রত্যেকটা ইকুয়েশনে আমার 3টা করে পদ আসছে। এখন আমরা এটাকে ম্যাট্রিক্স সারণীতে প্রকাশ করব। এই দেখো সেই উদ্দেশ্য অপেক্ষক ও সমতাকৃত বাধা শর্ত সমন্বয় করেছি, এটাকে ম্যাট্রিক্স সারণীতে প্রকাশ করি। দেখো 0 4 6 এর সহগ হচ্ছে 4, এর -1 -2, এর হচ্ছে 3, এর -1 -1। এই মানগুলো আমরা বাম পাশে বসলো। আর এখানে দেখো এই প্রত্যেকটার সঙ্গে 1 আছে সহগ, এজন্য 1। এই মাঝের প্রত্যেকটা টার্মের সঙ্গে x আছে সহগ, তাই এখানে x। লাস্টের প্রত্যেকটা টার্মের সঙ্গে y আছে, তাই এখানে y। এটা হচ্ছে আমার একটি লিনিয়ার প্রোগ্রামিং থেকে আমরা ম্যাট্রিক্স সারণীতে সাজালাম। এই যে সাধারণ। এখন আমরা যেটা করব পিভট অপারেশনস। তো পিভট অপারেশনসে প্রথম তোমার কাজ হবে পিভট কলাম খুঁজে বের করা। পিভট কলাম এটা এই ম্যাট্রিক্সের, আমি আবার বলি, এই যে 1 যেখানে থাকবে না এটাকে বলে স্থির রাশি কলাম, এটাকে বলে স্থির রাশি কলাম, এটাকে বলি x চলকের কলাম, এটাকে বলি y চলকের কলাম। তো প্রথম যে সারি আছে না
প্রথম সারিতে স্থির উপাদান কোনটা? প্রথমটা হচ্ছে স্থির উপাদান, ব্যতীত অন্য যে উপাদানগুলো থাকবে এইগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং ধনাত্মক যে উপাদানটি যে কলামে থাকবে সেটি হবে আমার পিভট কলাম। তো এখানে দেখাই যাচ্ছে 4 এবং 3 এর ভিতরে 4 হচ্ছে সর্বোচ্চ এবং ধনাত্মক, এই কলামটি হবে আমার পিভট কলাম। তো আমি পেয়ে গেলাম পিভট কলাম। এবার আসো আমি পিভট উপাদান বের করব। এই পিভট কলামের এই উপরের মানটা বাদে এইখানে ঋণাত্মক চিহ্নের যে মান থাকবে এদের এই পরম মান দিয়ে সংশ্লিষ্ট, এটা কি স্থির মান, কিন্তু এই 4 কিন্তু স্থির মান, 6 তো স্থির মান, তাই 1 এর পরম মান দিয়ে এই স্থির মান 4 কে ভাগ করতে হবে, আর 2 এর পরম মান দিয়ে এই স্থির মান 6 কে ভাগ করতে হবে। এই দুইটা ভাগ করার পরে যেটার ভাগফল সবচেয়ে ছোট হবে সেটি হবে আমাদের পিভট উপাদান। তো এখন দেখো আমরা 1 এর পরম -1 এর পরম মান মানে 1, 1 দিয়ে 4 কে ভাগ করলে 4, আর 2 এর পরম মান মানে 2, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে দেখা যাচ্ছে 1 দিয়ে ভাগ করলে 4 হয়, আর 2 দিয়ে ভাগ করলে 3 হয়। 2 দিয়ে ভাগ করলে যেহেতু ছোট হয়, 2 হবে আমাদের পিভট উপাদান, তাই ওকে আমি লাল রং দিয়ে দেখিয়েছি এবং স্টার দিয়ে বললাম এটাই হচ্ছে আমার পিভট উপাদান। তারপর আমি কি বলেছিলাম যে পিভট উপাদান দিয়ে কলামের প্রত্যেকটা রাশিকে ভাগ করতে হবে। তাহলে -2 দিয়ে 4 কে ভাগ করলে এই সেই -2, -2 দিয়ে 1 কে ভাগ করলে -1 কে ভাগ করলে মাইনাস বাদ দিবে, 1/2 মানে হাফ হবে, হাফ মানে 0.5। আর পিভট কলামকে যখন ভাগ করব, সারিকে যখন ভাগ করব, পিভট উপাদান দিয়ে সারির অন্যান্য উপাদানকে ভাগ করব, তখন পিভট সারির পরম মান দিয়ে ভাগ করব। তা 2 এর পরম মান মানে 2, এর পরম মান দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, আর 2 এর পরম মান মানে 2 দিয়ে -1 কে ভাগ করলে হবে -হাফ, -হাফ মানে -0.5। ঠিক আছে, তাহলে আমরা কি হলো পিভট কলাম খুঁজে বের করলাম, পিভট সারি খুঁজে বের করলাম, এবং পিভট কলাম এবং সারির যে নতুন মান হবে সেগুলো আমরা এই নতুন ম্যাট্রিক্সে বলি। বাদ রয়ে গেল কি এই মান, এই মান, এই মান এবং এই মান, চারটা মান বাদ রয়ে গেল। চারটা মান এখন আমরা কিভাবে বের করব সেটা আসলে পরের স্লাইডে যাই। চারটা মান আমরা যেভাবে বের করছি সেটা হচ্ছে এই নতুন উপাদান কিভাবে বের করব, বিবেচ্য প্রাথমিক উপাদান বাই বিয়োগ বাই পিভট উপাদান, আর বিবেচ্য প্রাথমিক ও পিভট উপাদান যেই কৌণিকে থাকবে তার বিপরীত কৌণিকের উপাদান গুণ করে বসাতে হবে। যেমন দেখো এখানে আমরা তো দেখো আরো একটু পিছনে যাই, আমরা তো পিভট কলাম এবং সারির এই কলাম এবং সারির মানগুলো পেয়ে গেছি, পাই নাকি? এই মান, এই মান, এই মান, এই মান, এই চারটা মানে আমাদের এখন বের করতে হবে। তো এই মানটা হচ্ছে কোথায় অবস্থান? ম্যাট্রিক্স সারির প্রথম সারির প্রথম কলাম, অর্থাৎ এখানে হচ্ছে A11। তা বিবেচ্য প্রাথমিক উপাদান কত আছে? বিবেচ্য প্রাথমিক উপাদান আছে 0, দেখছো? এই সেই প্রাথমিক উপাদান 0। এবার দেখো বিবেচ্য উপাদান আর পিভট উপাদান যে কৌণিক আছে, এই কৌণিক আছে না, বিপরীত কৌণিক কি আছে? 4 × 6। তো দেখো সেই বিয়োগ বিপরীত কৌণিক সে 4 × 6 বাই পিভট উপাদান। পিভট উপাদান আমার কি ছিল? এই দেখো পিভট উপাদান -2, এই সেই -2, যাক মাইনাস মাইনাসে প্লাস আছে, 4 4 24/2 12, এই জন্য এখানে বসছে আমার 12। এবার বাকি আছে এই উপাদানটা, এটা হচ্ছে প্রথম সারি তৃতীয় কলামের মান A13। তো এখানে একটু ভুল হয়েছে আমাদের মনে হয়, এখানে তো দেখো আমরা আবার একটু ফিরে যাই আমাদের স্লাইডে। তো দেখো 13 আমরা মূল যে ম্যাট্রিক্সটা আছে আমরা একটু তো দেখো A13 মানে কি? প্রথম সারি তৃতীয় কলাম। দেখো প্রথম সারি তৃতীয় কলামের মানটা আছে কি 3, এটাই হচ্ছে বিবেচ্য প্রাথমিক উপাদান হচ্ছে 3। এবার দেখো 3 এর সাথে পিভট উপাদান এই কৌণিক আছে, বিপরীত কৌণিক কি আছে? 4 × -1, এই 4 × -1 বাই পিভট উপাদান হচ্ছে -2। তো 3 × 3টা মাইনাস থাকলে মাইনাস হবে, 4 দিয়ে 2 কে কাটলে 2 হয়, তো 1 হয়, তাহলে সেই 1টা বসানো হয়েছে। আর বাকি থাকলো কি দেখো 2 1, দ্বিতীয় সারি প্রথম কলাম 2 1। তো মূল ম্যাট্রিক্সে 2 1 এ আছে কত? দেখো 2 1 এ আছে 4, এসে 4 মাইনাস এই 4 এর সাথে পিভট উপাদান এই কৌণিক গুণ হয়, বিপরীত কৌণিক কি আছে? 6 × -1। তো সেই 6 × -1 বাই পিভট উপাদান
4 বসে গেল, 3টা মাইনাস থাকলে মাইনাস হয়, 3 দুগুণে 6, 3 বসে গেল 1, এই সেই 1। আর থাকলো কি 2 3, আর 2 3 তে আছে কি -1, -1 পিভটের সঙ্গে পিভট উপাদানের সাথে এই কৌণিক হয়, বিপরীত কৌণিক কি থাকে -1 ইনটু -1, এই সেই -1 বিপরীত কৌণিক -1 ইনটু -1/2। তো -1 আর 4টা মাইনাস থাকলে প্লাস হয়, আর হাফ হবে, হাফ হলে -1/2 হয়, -1/2 মানে -0.5, এই সেই -0.5। তো এখন দেখো এই ম্যাট্রিক এখানে পিভট অপারেশন আমার শেষ হলো, কিন্তু প্রথম সারির স্থির উপাদান ব্যতীত এই দুইটাই যতক্ষণ না মাইনাস হবে ততক্ষণ আমাদের পুনঃভাবে পিভট অপারেশন চালাতে হবে। যদিও দুইটাই মাইনাস হয়নি, তাহলে আমাদেরকে পুনরায় পিভটে যেতে হবে। তো আবার দেখো লিখলাম পিভট অপারেশনস, আসলাম এই ম্যাট্রিক্সটাকে আমি এখানে নিয়ে আসলাম। আবার যেহেতু প্রথমবার পিভট অপারেশনস এর ম্যাট্রিক্স সারণীর প্রথম সারির স্থির উপাদান ব্যতীত অন্যান্য উপাদান ঋণাত্মক হয়নি, পুনরায় পিভট অপারেশন শুরু করি। শুরু করার ক্ষেত্রে আবারও সেই পিভট কলামে আসতে হবে। এখানে পিভট কলামটা মনে আছে তো, যে প্রথম সারির স্থির উপাদান ব্যতীত সর্বোচ্চ ধনাত্মক উপাদান যে কলামে থাকবে। তো এখানে স্থির উপাদানের সর্বোচ্চ ধনাত্মক উপাদান হচ্ছে 1। তো এই কলামটাই হবে আমার পিভট কলাম। পিভট কলামের এই মানের পরম মান দিয়ে 1 কে ভাগ করতে হবে, এই মানের পরম মান দিয়ে 3 কে ভাগ করতে হবে। যার ভাগফল ছোট হবে সেটা হবে পিভট উপাদান। তো 0.5 দিয়ে 1 কে ভাগ করলে 2 হবে, 0.5 দিয়ে 3 কে ভাগ করলে 6 হবে। তো এটাতে ভাগ করলে যেহেতু ছোট হয়, তাহলে এই 0.5 হচ্ছে আমার পিভট উপাদান। এটা ব্লু কালার এবং স্টার দিয়ে দেখাচ্ছি। তো আসো এখন আমি তাহলে কি করব, এই পিভট উপাদান দিয়ে কলামের প্রত্যেকটা উপাদানকে ভাগ করব। -0.5 দিয়ে 1 কে ভাগ করলে -2 হয়, -0.5 দিয়ে -0.5 কে ভাগ করলে +1। আর এর পরম মান দিয়ে 1 কে ভাগ করলে 2 হবে, এই পরম মান দিয়ে 1 কে ভাগ করলে 0.5 এ 0.5 1 হবে। বাকি থাকলো কি এই দুইটা, আর এই দুইটা পয়েন্ট মান আমাদের বাকি থাকলো, সেগুলো আমরা এখন বের করব। দেখো এই যে আমরা এই টেবিলটা আবার নিয়ে আসছি। এখন দেখো আমাদের কি কি বের করতে হবে বলতো, আমরা পেয়েছি কি কি, এই সারি আর এই সারির উপাদানগুলো পাইছি, এই কলাম এবং এই লাস্টের কলাম এবং মাঝের সারির উপাদান পাইছি, এই দুইটা পাইনি, A11 12 A31 A32। তো আসো A11 এ অ্যাকচুয়ালি আছে কত, দেখো 12 আছে, এই সেই 12। বিপরীত উপাদানের সঙ্গে 12 আছে, এই কৌণিক গুণ, বিপরীত কৌণিক হবে 1 into 1। এই দেখো বিপরীত কৌণিক 1 into 1 বাই বিপরীত উপাদান। 12 থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 0.5 দিয়ে 1 কে ভাগ করি 2 হয় 14, এই সেই 14 বসাবো। ঠিক আছে, আবার A12 প্রথম সারি দ্বিতীয় কলামে আছে কে, আছে হচ্ছে -2, এই সেই -2। এবার -2 এর সাথে পিভট উপাদান এই কৌণিক আছে, বিপরীত কৌণিক কি 0.5 গুণ 1, এই সেই -0.5 গুণ 1 বাই পিভট উপাদান, এই গুণ করে -3 হয়, এই সেই -3 এখানে বসানো হয়েছে, অর্থাৎ এখানে সেই -3টা বসানো হয়েছে। তো এবার আসো বাকি থাকলো কি 31, এইটা এই জায়গাটায় মান ছিল 3, 30 সঙ্গে বিপরীত উপাদান এই কৌণিক গুণ করছে, বিপরীত কৌণিক আছে 1 into -0.5, এই দেখো সেই 3 1 into -0.5 বাই বিপরীত উপাদান 5, 3 বসে গেল, তিনটা মাইনাসে মাইনাস থেকে 0.1 হলো, এটা 2 থাকে। ঠিক আছে, তো এই সেই 2 বসাই দিছি, আর লাস্টে হলো কি 32 এই উপাদানটা। তো 32 তে আছে কি -0.5, এই সেই -0.5, এই -0.5 এর সঙ্গে বিপরীত উপাদান এই কৌণিকে আছে, বিপরীত কৌণিক আছে 0.5 into -0.5, তো বসালাম 0.5 into -0.5, এই দুটো কাটাকাটি গেল, -0.5 -0.5 -1, এই সেই মাইনাস। এখন দেখো এখন একটা সলিউশন আমরা পাবো, কারণ হচ্ছে প্রথম সারির এই স্থির উপাদান ব্যতীত বা দুইটাই কিন্তু আমার ঋণাত্মক চিহ্ন হয়ে গেল, এখান থেকে আমরা কাম্য সমাধান পাবো। যেহেতু দ্বিতীয়বার পিভট অপারেশনে ম্যাট্রিক্স সারণীর প্রথম সারির স্থির উপাদান ব্যতীত অন্য সকল উপাদান ঋণাত্মক হয়েছে, তাই এখানে কাম্য সমাধান পাওয়া যাবে। কাম্য সমাধান কেমন হবে, আর এর মান হবে এই 14, এক্স এর মান হবে 2, ওয়াই এর মান হবে 2, আর উপরে যা থাকবে এক্স এর মান হবে 0, s1 এর মান হবে 0, আর s2 এর মান হবে 0। এভাবে আমরা সিমপ্লেক্স পদ্ধতিতে আমরা ম্যাট্রিক্স লিনিয়ার প্রোগ্রামিং সমাধান করে থাকি। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তবে এই জিনিসটা তোমাদের অবশ্যই তোমাদের পাঠ্য বই বিভাগের শিক্ষকদের সহায়তা নিয়ে এই বিষয়টি আরো ভালো করে বুঝতে হবে। তো আসো একটা লিনিয়ার প্রোগ্রামের একটা বিষয় আছে ডুয়ালিটি থিওরেমস। একমাত্রিক কার্যক্রম বিশ্লেষণে প্রাথমিক প্রাইমাল ও সম্পর্কিত দ্বৈত পারস্পরিক সম্পর্ক হতে কয়েকটি বিশেষ উপপাদ্য নির্দেশ করা যায়। এই উপপাদ্যকে দ্বৈত উপপাদ্য বলে। আচ্ছা, যদি কোনো একমাত্রিক কার্যক্রমে কাম্য সম্ভাব্য সমাধান থাকে, তবে প্রাথমিক প্রাইমাল ও দ্বৈত সমস্যার উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্য মান সর্বদা সমাধান। আমরা এটা পরে কিছু শিখতেছি, আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং এর যে প্রবলেমটা দেওয়া থাকে ওটাকে বলে প্রাইমাল বা প্রাথমিক সমস্যা, ওটাকে আমরা শিফট করে দ্বৈত সমস্যা নিয়ে আসতে পারি। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রাথমিক সমস্যার সমাধান করলেও কাম্য মান যা পাওয়া যাবে
দ্বৈত সমস্যার সমাধান করলে কাম্য মান তাই পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে সেটাকে হবে দ্বৈততার উপপাদ্য 1। আর দ্বৈততার উপপাদ্য 2 হচ্ছে এরকম, যদি কোনো একমাত্রিক কার্যক্রম সমস্যার কোন নির্দিষ্ট মৌলিক চলকের মান কাম্য অবস্থা আছে। এখন বিষয় হচ্ছে কি, আমাদের প্রাইমাল যদি ম্যাক্সিমাম হয়, ডুয়াল হবে মিনিমাম। তো প্রাইমালের মূল চলকের মান যদি অশূন্য হয়, তাহলে ডুয়ালের আলগা চলকের মান শূন্য হবে। প্রাইমালের মূল চলকের মান যদি শূন্য হয়, ডুয়ালের আলগা চলকের মান হবে অশূন্য। অর্থাৎ প্রাইমালের মূল চলকের সাথে ডুয়ালের আলগা চলকের আমরা কম্পেয়ার করব, আর প্রাইমালের আলগা চলকের সাথে ডুয়ালের মূল চলকের আমরা কম্পেয়ার করব। যদি এর মধ্যে যে কোনো এক ধরনের চলক অশূন্য হয়, ডুয়ালের যদি এরকম হয়, আমি একটু বলি, প্রাইমালের যদি আলগা চলকের মান শূন্য হয়, ডুয়ালের মূল চলকের মান অশূন্য হবে। প্রাইমালের আলগা চলকের মান যদি অশূন্য হয়, ডুয়ালের মূল চলকের মান শূন্য হবে। একই কথা প্রাথমিক সমস্যার ক্ষেত্রে ঘটবে। এটাকে বলা হচ্ছে দ্বৈততার দ্বিতীয় উপপাদ্য বা থিওরেম 2। তো তোমাদের অনেক ধন্যবাদ। আমরা তোমাদের এতক্ষণে আমরা তোমাদের 10টা ক্লাস সম্পন্ন করলাম এতদিনে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই যে এতগুলো ক্লাস হলো, করোনা মহামারীর ভিতরে আমরা অনেক ত্যাগ স্বীকার করে আমরা আমাদের কাজকে অব্যাহত রাখার জন্য আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও একটি ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছি। তো জানি না এই প্রচেষ্টায় তোমরা কতটা উপকৃত হবে। যদি তোমরা উপকৃত হও, তোমাদের ন্যূনতম যদি কোনো কাজে লাগে, তাহলে আমাদের এই শ্রমটা সার্থক হবে। তারপরেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দিতে হবে যে প্রতিকূল পরিবেশেও তোমাদের পাঠদান অব্যাহত রাখার সাথে একটি উদ্যোগ প্রয়াস গ্রহণ করেছে। যাই হোক, এই 10টা ক্লাসের তোমরা এখান থেকে কম বেশি হয়তো উপকৃত হবে। তবুও তোমরা এই করোনার ভিতরে যেহেতু তোমাদের হাতে একটি কিছু বলা যায় যে একটা ধরনের অবসর সময় আছে, এই সময়টাকে তোমরা কাজে লাগাও, অন্তত পড়াশোনার কাজে লাগাও। একদিন হয়তো এই অন্ধকার কেটে যাবে, এই করোনা হয়তো চলে যাবে, কিন্তু পৃথিবী আবার নতুন করে শুরু হবে। এই শুরুর পৃথিবীতে তুমি যেন তুমি স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারো, সেজন্য এই বন্ধ সময়টা, এই বদ্ধ বা রুদ্ধ সময়টা তোমরা লেখাপড়ার পিছনে, সৃষ্টিশীল কাজে, গঠনমূলক কাজে নিয়োগ করবে সে আশাবাদ ব্যক্ত করি। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাই, তোমাদের সুস্থতা কামনা করি, তোমাদের সফলতা কামনা করি। শেষ করছি জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগে আয়োজিত আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি, অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি এই বিষয়টির আমরা সিলেবাসের যে 6টি পার্ট আছে তার উপর আমরা যে 10টা ক্লাস নিয়েছি, এটাই তার শেষ ক্লাস বা সমাপনী ক্লাস। সেই ক্লাসটা তোমরা একটু দেখার চেষ্টা করবে। আশা করি তোমরা কম বেশি উপকৃত হবে। তোমাদের আবারও তোমাদের শুভেচ্ছা জানিয়ে, তোমাদের শুভকামনা করে, তোমাদের সাফল্য কামনা করে আমাদের ক্লাস এখানে আমি শেষ করছি। সবাইকে অনেক অনেক